তুই ওই গায়ে যাবি আর? হ্যাঁ, না না, আমাকে খুন করবেন না। আর কখনো আপনার অবাধ্য হব না আমি। নতুন গায়ের জমিদার আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে এভাবে আমাকে অপমান করবে, আমার দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলবে। সেই দোষ তো আমার নয়। দয়া করে আমাকে মাফ করুন। আর কখনো কোথাও যাব না, আর কখনো আপনার অবাধ্য হব না। খুব রস, হ্যাঁ খুব। শরীরটাকে বিলাতে এত মজা তোর। তোর দেহকে নিয়ে আর কেউ চিনিমিনি খেলতে পারবে না রে, আর কেউ চিনিমিনি খেলতে পারবে না। তোর ওই টসটসে দেহ আর টসটসে থাকবে না। দেখতে চাস? দেখতে চাস? এই নমস্কার, আমি সাম্য। আজ আপনাদের জন্য অশোক দাশগুপ্তের লেখা নর্তকীর আর্তনাদ। লেখক অশোক দাশগুপ্ত শিশুতোষ ও সমকালীন সাহিত্যের এক উজ্জ্বল নাম। জন্মেছিলেন ঢাকার টিকাটুলিতে। শিক্ষা জীবনে তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। পেশায় তিনি গণমাধ্যমের সাথে যুক্ত, আর লেখালেখির জগতে তিনি শিশু কিশোরদের জন্য গল্প লিখলেও নিয়মিত লিখে চলেছেন দৈনিক পত্রিকা সাহিত্যর পাতায়। প্রধান ভূমিকায় অনিশ, বেলা, পুলক, নর্তকী এবং জমিদার। শুরু হচ্ছে নর্তকীর আর্তনাদ। জমিদারি প্রথা আমাদের দেশ থেকে উঠে গেছে। প্রথাটি যখন বর্তমান ছিল, তখন জমিদারদের প্রতাপ যেমন ছিল তেমন ছিল দাপট। জমিদার বাবুর সামনে মাথা উঁচু করে কথা বললেও সেটাকে ঘোরতর অপরাধ বলে গণ্য করা হতো, এবং সেজন্য তাকে কঠোর শাস্তিও পেতে হতো। জমিদারের কথার উপর কারোর কথা বলার জোর ছিল না। তার কথায় আইন, তার সিদ্ধান্তই চূড়ান্ত। তখনকার দিনে জমিদারদের খেয়াল খুশির অন্ত ছিল না। যখন যেটা মনে হতো তখনই তাই করে বসতেন। জমিদারের আয়ের বেশিরভাগটাই ব্যয় হতো বিলাসিতায়। এই বিলাসিতা যে কত রকমের তা বলে শেষ করা যাবে না। জলসার আয়োজন, মজলিসের ব্যবস্থা, মাইনে করে নর্তকী রাখা, পায়রা ওড়ানো, কুকুর বিড়ালে বিয়ে দেওয়া, বাইজি বাড়িতে অন্য জমিদারের সঙ্গে টক্কর দেওয়া ইত্যাদি। অবশ্য ভালো কাজও তারা করতেন অনেক। পুকুর কাটিয়ে দেওয়া, পথঘাট তৈরি করে দেওয়া, স্কুল তৈরি করে দেওয়া, মন্দির বা মঠ স্থাপন করা ইত্যাদি। আবার গরিবদের সাহায্য করতেন এমন জমিদারও ছিলেন অনেক। তাদের প্রাণ কাঁদত গরিবদের জন্য। তাদের যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা তারা করতেন। গরিবদের খাজনাও মকুব করে দিতেন জমিদার বাবু। কমলপুরের জমিদার হারাধন বোস ছিলেন আবার অন্য ধরনের মানুষ। তিনি যেমন জেদি তেমনই বদ মেজাজি। গান বাজনা ভালোবাসতেন খুব, তবে সবচেয়ে বেশি পছন্দ করতেন নাচ। সেজন্য তিনি মাইনে করে 3 জন নর্তকীও রেখেছিলেন। হারাধন বোসের মৃত্যুর পর জমিদার হন তার পুত্র রতনলাল বোস। বাবার সব গুণই তিনি পেয়েছিলেন, বাবার দোষগুলোও ছিল তার মধ্যে। রতনলালের জীবনের শেষ দিকে জমিদারি প্রথা উঠে যায়। তখন তার একমাত্র পুত্র অনিশের বয়স 8 বছর। অনিশ যখন 28 বছরের যুবক, তখন সে বিবাহ করল। জমিদারি আমলের সবই প্রায় তখন হস্তান্তরিত হয়েছে দেনার দায়ে। বিভিন্ন জায়গায় বাড়ি ছিল কয়েকটা, সেগুলোও বিক্রি হয়ে গেছে। এখন থাকার মধ্যে আছে কমলপুরের বাড়িটা। এই বাড়িটা সেকালে নাচঘর হিসাবে ব্যবহৃত হতো। এখন সেটাই হয়েছে অনিশের বাসস্থান। অনিশ কিছু লেখাপড়া শিখেছিল, সেজন্য একটা সরকারি চাকরিও পেয়ে যায়।
ওই চাকরি করে এখন জীবিকা চালায় অনিশ। অফিসের বন্ধু পুলক অনিশদের জমিদারির কথা অনেক শুনেছে। মায়ের কাছে শোনা কাহিনী পুলকের কাছে বলেছে অনিশ। এসব কথা শুনে পুলকের বড় ইচ্ছে হলো অনিশদের বাড়িতে বেড়াতে যাবার। ইচ্ছেটার কথা সে জানালো অনিশকে। অনিশ বলল, তা বেশ, তো চল না একদিন। কবে যাবি বল? খাওয়া দাওয়ার জোগাড় তো করে রাখতে হবে না? অনিশের কথা শুনে একটু যেন হোঁচট খেল পুলক। একদিন যারা জমিদার ছিল তাদেরই উত্তরপুরুষ খাওয়া দাওয়ার জোগাড়ের কথা ভাবছে। পুলক বলল, একদিন শনিবার দেখে এখান থেকে তোর সঙ্গে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে, চল। অনিশের সঙ্গে সত্য সত্যই একদিন পুলক এলো কমলপুরে। কদিন ছুটি আছে অফিসের, তাই কয়েকদিন এখানে থাকার কথা বলে এসেছে বাড়িতে। অনিশের স্ত্রী বেলা খুব খোলামেলা গোছের মেয়ে, মুখে সবসময় হাসিটি লেগেই রয়েছে। অত্যন্ত মার্জিত ও ভদ্র রুচির মেয়ে, রীতিমতো আধুনিকা। বাড়িতে কোনো ঝি বা চাকর নেই, নিজের হাতেই সব কাজ করে। প্রথম পরিচয়ে পুলককে দাদা সম্বোধন করে বসল বেলা। আবদার করে বলল, আসুন আসুন, আপনার নাম ওর মুখে অনেক শুনেছি দাদা, তাই এসেছেন যখন কয়েকদিন থেকে যেতে হবে। কিন্তু তুমি না বললেও থাকতাম, কয়েকদিন থাকবো এখানে, সে কথা বাড়িতে বলেই এসেছি আমি। তুই থাকলে বেশ ভালোই কাটবে দিনগুলো, জানিস। সারাদিন একা একা কাটাতে হয় বেলাকে। আমি তো বেরিয়ে যাই সেই সকাল 6:30, ফিরতে ফিরতে 10টা বেজে যায়। একটু যে গল্প গুজব করবো সেই সময়টাও হয় না। রবিবারে একটা দিন সময় পাই, সেদিনও ব্যস্ত থাকতে হয় নানান কাজে। কয়লা আনা, কেরোসিন আনা, রেশন তোলা, বাজার করা, আরও কত কি, বাপরে বাপ। একসঙ্গে এই 4-5 দিন ভালোই কাটবে। এমনি তো ছুটি পাওয়া যায় না এতদিন। চা খেতে খেতে অনেকক্ষণ ধরে গল্প চলল তিনজনের। বেলাকে খুব ভালো লাগলো পুলকের, যেন নিজের ছোট বোন। বেলার কথাবার্তা ও ব্যবহারে মুগ্ধ হয়ে গেল পুলক। জমিদারের নাচঘর, এটাই এখন অনিশের বাসস্থান। বাড়িটা এককালে বেশ বড়সড় ছিল, ভেঙে গিয়ে চুন বালি ঝরে অনেক ঘর নষ্ট হয়ে গেছে। অমনি ভাঙা অবস্থাতেই পড়ে আছে সব। মাত্র খান তিনেক ঘর কিছুটা অক্ষত অবস্থাতে আছে। এক জায়গায় আছে 2খানা ঘর, এখানে থাকে অনিশরা। রান্না খাওয়ার ব্যবস্থাও এখানে। আর কিছুটা দূরে আছে অন্য একটা ঘর, এটাই আত্মীয় স্বজনরা এলে থাকে। কোনো ঘরের অবস্থাই ভালো নয়। মিস্ত্রি দিয়ে কোনো রকমে মেরামত করিয়ে বাস করবার উপযোগী করে নেওয়া হয়েছে। মাঝে মাঝে সে ছোটবেলার কথা মনে পড়ে অনিশের। কি না ছিল তাদের, অভাব কাকে বলে জানতো না তারা। বাড়িতে লোক গিজগিজ করতো সব সময়। আর আজ সেই জমিদারের বাড়ি একমাত্র সন্তান অনিশ অভাবের সঙ্গে নিয়মিত যুদ্ধ করে চলেছে। বাবার কথা স্পষ্ট মনে আছে অনিশের। জমিদারি প্রথা উঠে যেতে পাওনাদারদের ভিড় লেগে গেল বাড়িতে। রতনলাল বড় অসহায় হয়ে পড়লেন। কর্মচারীদের বিদায় করে দিলেন। তারপর বিক্রি করতে শুরু করলেন বাড়ির সব আসবাবপত্র। জীবদ্দশাতেই নাচঘর ছাড়া সবই প্রায় চলে গেল। এমনকি নাচঘরের সব আসবাবপত্র বিক্রি হয়ে গেল জলের দরে। মা অনেক আগে মারা গিয়েছিলেন। অনিশের দেখাশোনা করতেন দূর সম্পর্কের এক পিসি। অনিশকে তিনি লেখাপড়া শেখাতেন। পাওনাদারদের দেনা সব মিটিয়ে দিয়েছিলেন রতনলাল। কিন্তু তারপরেই তিনি কঠিন রোগে পড়লেন। সারা শরীর তার অবশ হয়ে পড়ল। এই অবস্থায় অসহায়ের মতো বিছানায় শুয়ে শুয়ে ফ্যাল ফ্যাল করে তাকাতেন উদ্দেশ্যহীনভাবে। আর জল ঝরে পড়ত 2 চোখ দিয়ে। মুখে কথা বলতে পারতেন না এই সময়। বাবার এমন অসহায় অবস্থা দেখে কেঁদে ফেলত অনিশ। ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারত না। অনিশের যখন 16 বছর বয়স,
তখনই পৃথিবীর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে চিরকালের মতো চলে গেলেন রতনলাল বোস নামক মানুষটি। পুলকের শোবার ব্যবস্থা করা হলো আত্মীয় স্বজনদের জন্য বরাদ্দ করা ঘরটাই। যে কদিন থাকবে সে এই ঘরেই থাকবে। প্রথম দিন এখানে বেশ আরামেই ঘুমলো পুলক। এখানে এখনো ইলেকট্রিক আসেনি। হ্যারিকেনের আলোতেই সব কাজ সারতে হয়। এই আলোর জন্যেই যা একটু অসুবিধা হয় পুলকের। সে কলকাতায় থাকে, এমন পরিবেশে তার অসুবিধা হবে এটাই স্বাভাবিক। হ্যারিকেন না নেভিয়েই ঘুমিয়ে পড়ল পুলক। অন্ধকারে কেমন যেন ভয় ভয় করে। আজ দ্বিতীয় রাত। খাওয়া দাওয়া সেরে পুলক যখন এ ঘরে শুতে এলো তখন রাত প্রায় 11টা। বিছানায় বসে একটা সিগারেট ধরালো পুলক। সিগারেটটা টানতে টানতে শুয়ে পড়ল। বেশ আরাম করে সিগারেটটা শেষ করে মশারি ফেলে শুয়ে পড়ল পুলক। মেঝেতে হ্যারিকেনটা জ্বলতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই পুলক ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিসের একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল পুলকের। এ কি, ঘর অন্ধকার কেন? হেরিকেনটা নিভে গেল কি করে? তেল ছিল না নাকি? ভাল লাগে না ছেড়ে। পুলক দেশলাই জেলে নিচে নামলো। হ্যারিকেনটা নাড়িয়ে দেখলো তাতে তেল আছে। তেল তো আছে, তাহলে নিভে গেল কেন? এ কি আবার সলতে শেষ হয়ে গেল নাকি? হ্যারিকেনটা জ্বালালো পুলক। আলোয় ভরে গেল ঘরটা। আবার শুতে গেল পুলক। আউলটা জ্বললো। এবার একটু ঘুমানোর দরকার, আর ভালো লাগছে না এই গরমে। বিছানায় উঠে মশারিটা ফেলতে যাবে এমন সময় তার কানে ভেসে এলো কান্নার শব্দ। নারীর কণ্ঠের কান্না। পুলকের মনে হলো এত রাতে কান্নার শব্দ, কে কাঁদছে এত রাতে? আর কান্না করছেই বা কেন? শব্দটা খুব কাছ থেকে আসছে মনে হচ্ছে। কে কান্না করছে? বেড়ানোই তো। শব্দটা কোন দিক থেকে আসছে শুনবার চেষ্টা করলো পুলক। অনিশদের ওই দিক থেকেই কান্নার আওয়াজটা আসছে মনে হচ্ছে। মনে হচ্ছে বেলাই কাঁদছে, কিন্তু কেন? কোনো বিপদ হলো না তো? যাই দেখি তো। স্থির থাকতে পারলো না পুলক। উঠল সে, ঘরের দরজা খুলল। তারপর কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে চলল অনিশদের বাড়ির দিকে। দরজার সামনে গিয়ে অবাক হয়ে গেল পুলক। দেখল ভেতরে আলো জ্বলছে, দিবালোকের মতো উজ্জ্বল আলো। কিন্তু সেই কান্নার শব্দটা আর শুনতে পেল না। কিন্তু এত রাতে এভাবে আলো জ্বলছে কেন? কেমন যেন মাথাটা গুলিয়ে গেল পুলকের। সে ভুল দেখছে না তো, না স্বপ্ন দেখছে? না, ভুলও নয়, স্বপ্ন নয়। সে স্পষ্ট শুনতে পেল দোতলায় যেন অনেক লোকের আনাগোনা শব্দ। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো পুলক। সিঁড়ির ঠিক মাঝামাঝি জায়গায় এসেছে। এমন সময় পুলক দেখল একটা লোক রক্তাক্ত ছোড়া হাতে দ্রুত গতিতে নেমে আসছে নিচে।
লোকটা কোনো কথা না বলে পুলকের পাশ দিয়ে হন হন করে নিচে নেমে গেল। রীতিমতো ভয় পেয়ে গেল পুলক। ভয় পেলেও জোর করে মনের সাহস সঞ্চয়ের চেষ্টা করলো। উপরে উঠতে লাগলো পুলক। উঠে দেখলো একটা ঘরে আলো জ্বলছে। সে ঘরের দিকে সন্তর্পণে এগিয়ে গেল পুলক। ঘরে উকি মেরেই সে যেন কাঠ হয়ে গেল। পুলক দেখল ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবতী। যন্ত্রণায় ছটপট করছে, কাতরাচ্ছে, অস্ফুট কণ্ঠে বলছে, জল 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 চাইছে মৃত্যুপথ যাত্রী যুবতীটি। পুলক একটু জলের সন্ধানে ছুটল। বেশি দূর যেতে হলো না তাকে। একটা বালতি বসানো আছে দেখতে পেল সিঁড়ির এক পাশে। তাতে আধ বালতি জলও আছে। পাশে একটা পিতলের ঘটিও পড়ে রয়েছে। পুলক সময় নষ্ট না করে ঘটিটাই জল পড়ে ছুটে গেল সে ঘরটার দিকে। ঘরটায় ঢুকতে যাবে পুলক, এমন সময় দপ করে আলো নিভে গেল। চোখে আর কিছু দেখা যায় না। গাঢ় কালো অন্ধকার সবকিছু যেন গ্রাস করে বসে আছে। আসার সময় দেশলাইটা আনতে ভুলে গিয়েছিল পুলক। পুলক এগোতেও পারছে না, পিছোতেও পারছে না। এমন সময় হঠাৎ কে যেন খিলখিল করে হেসে উঠল। সে কি ভয়ঙ্কর হাসি! ভয়ে কাঁপতে লাগলো পুলক। টলতে লাগলো সারা শরীর। মাথাটা যেন ঝিমঝিম করছে। শরীরে এতটুকু বল নেই পুলকের। কথা বলার শক্তিও নেই। অনিশকে চিৎকার করে ডাকতে চাইছে, কিন্তু স্বর একটুও বেরোচ্ছে না। প্রথমে কান্নার শব্দ শুনেছে পুলক, তারপর দেখেছে মৃত্যুপথ যাত্রিনী রক্তাক্ত দেহ এক যুবতীকে। তারপরেই এমন বিকট হাসি। একটা ঘটনার সঙ্গে অন্যটার কোনো মিল নেই। এ যেন পর্দার ছবি দেখার মতো আর নাটকের অভিনয় শোনার মতো। বসে পড়ল পুলক। আর দাঁড়ানো সম্ভব হলো না। না, বসে পড়ল বলাটা ভুল, বরং বলা যায় নিজের অজান্তে ওইভাবে পড়ে গেল সে। কিন্তু ও কি? পুলক দেখল তার ঠিক সামনেই অবতারণা হয়েছে আর এক ঘটনার। ঘটনাটাকে ভয়ঙ্করও বলা চলে, আবার মর্মান্তিকও বলা চলে। সে যুবতী পুলক কিছুক্ষণ আগে যাকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেছে, যে জল জল করে অস্ফুট চিৎকার করছিল, সে ভয়ার্তভাবে ছুটে এসে ঠক ঠক করে কাঁপছে। তৎক্ষণাৎ ছুটে এলো এক সুপুরুষ চেহারার দামি পোশাক পরেই তো যুবক। হাতে তার বিরাট একটা ছোরা। তাকে দেখে কাতরভাবে মিনতি করতে লাগলো ওই যুবতী। না না, আমাকে খুন করবেন না। আর কখনো আপনার অবাধ্য হব না আমি। নতুন গায়ের জমিদার আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে এভাবে আমাকে অপমান করবে, আমার দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলবে। সেই দোষ তো আমার নয়। দয়া করে আমাকে মাফ করুন। আর কখনো কোথাও যাব না।
আর কখনো আপনার অবাধ্য হব না। যুবতীর কাতর মিনতি প্রাণ ভিক্ষা চাইছে সেই যুবকের কাছে, কিন্তু যুবক না, সে ক্ষমা করল না ওই যুবতীটিকে। তুই ওই গায়ে যাবি আর? হ্যাঁ, খুব রস, হ্যাঁ খুব। শরীরটাকে বিলাতে এত মজা তোর, তোর দেহকে নিয়ে আর কেউ চিনিমিনি খেলতে পারবে না রে, আর কেউ চিনিমিনি খেলতে পারবে না। তোর ওই টসটসে দেহ আর টসটসে থাকবে না। দেখতে চাস? দেখতে চাস? এই বারবার সেই যুবতীর বুকে ছড়া বসাতে লাগলো। নিধিতে পড়ে গেল যুবতী, তবু ছোড়া চালাচ্ছে যুবক। পুলক দেখছি সবকিছু, সচক্ষেই দেখছে। সে দেখল এই সেই যুবক সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় যাকে সে ছোড়া হাতে দ্রুত পদে নেমে যেতে ডেকেছিল। এতক্ষণ চোখের সামনে এসব দেখতে পাচ্ছিল পুলক। ক্রমশ চোখ দুটো যেন বুজে আসতে লাগলো, অজ্ঞান হয়ে যাবার পূর্বাবস্থা। পুলক বুঝতে পারলো কয়েক মুহূর্তের মধ্যে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কে জানে এই জ্ঞান আর ফিরবে কিনা। পরের দিন সকালে পুলককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গেল অনিশদের বাড়ির সামনে। ঘাসের ওপর পড়ে আছে সে। অনিশই প্রথমে দেখল, তার চিৎকারে ছুটে এলো বেলা। তারপর পাড়া প্রতিবেশীরাও এসে জড়ো হলো। তাড়াতাড়ি একজনকে সাইকেলে করে পাঠিয়ে দিল ডাক্তার আনতে। কোনো পাশ করা ডাক্তার পাওয়া গেল না। লোকটা নিয়ে এলো এক বৃদ্ধ ডাক্তারকে। ডাক্তারবাবু পুলকের হাত ধরে নাড়ি দেখলেন, টেথোস্কোপ দিয়ে রোগীর হার্টের অবস্থা দেখলেন। তারপর বললেন, না, ভয়ের তেমন কোনো কারণ নেই, তবে জ্ঞান ফিরতে একটু দেরি হতে পারে। পরপর দু হাতে দুটো ইঞ্জেকশন দিলেন ডাক্তারবাবু। তার কাজ শেষ। তিনি চলে যাওয়ার সময় বলে গেলেন, কিছুক্ষণ বাদেই জ্ঞান ফিরে আসবে, কিন্তু জ্ঞান ফিরলে ওকে বকাবকি করবেন না, উনি যেন বেশি কথা না বলেন। এরপর ঘণ্টা দুয়েক বাদে জ্ঞান ফিরে এলো পুলকের। পুলক হৃষ্টপুষ্ট চেহারার যুবক। অল্প সময়ের মধ্যেই সে চাঙ্গা হয়ে উঠল এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। অনিশ ওকে আর কাছছাড়া করতে চাইল না, নিজেদের কাছেই রেখে দিল। পুলকের মুখে যা যা ঘটেছিল সবই শুনেছে অনিশ ও বেলা। শুনে তারা অবাক হয়েছে। পুলক বলল, যুবতীর পোশাক আর পায়ের ঘুঙুর দেখে আমার মনে হয়েছে যে সে মনে হয় নর্তকী। হয়তো এককাল নর্তকী ছিল সে, আর ওইভাবেই তাকে খুন করা হয়েছিল। অনিশ বললে, অসম্ভব কিন্তু না। জমিদারদের মর্জির কথা তো বলা যায় না। হয়তো কোনো কারণে তার উপর রুষ্ট হয়েছিল জমিদার, এবং তার রুষ্টতার কারণেই জীবন বলে দিতে হয়েছে যুবতীটিকে। এই সময় বেলা বলল, কি বিষাদ ছিল তখনকার জমিদাররা। না বেলা, এই কথাটা তুমি ভুল বললে। আগেকার সমস্ত জমিদার একরকম ছিলেন না। কিছু কিছু জমিদার ছিলেন যারা নিজেদের প্রজাদের কথা যথেষ্ট ভাবতেন। চা খেতে খেতে হঠাৎ দেওয়ালের দিকে নজর পড়ল পুলকের। দেখল কয়েকখানা ফটো টাঙানো রয়েছে দেওয়ালের গায়ে, পুরুষ ও মহিলার ছবি। পুলক বলল, অনিশ, ওই ছবিগুলো কাদের? ওগুলো ওগুলো আমার মা বাবার এবং সেকালের আরও কয়েকজনের। দেখবি নাকি? হ্যাঁ, দেখা দেখি। অনিশ টেবিলটাকে দেওয়ালের কাছে টেনে এনে বলল, এই রোবটটায় ওঠ, তাহলে ভালো করে দেখতে পাবি। পুলক টেবিলে উঠে ছবি দেখতে লাগলো।
কিন্তু এ কি? এ কি দেখছে পুলক? শিউরে উঠল সে দুখানা ফটো দেখে। দেখলো সেই রক্তাক্ত ছোড়া হাতে বলিষ্ঠ পুরুষের ছবিটা টাঙানো রয়েছে, আর টাঙানো রয়েছে সেই সুন্দরী যুবতীর ফটো, যাকে জল জল করে চিৎকার করতে দেখেছিল পুলক। নিজের মনোভাব যথাসম্ভব গোপন করে পুলক জিজ্ঞেস করলো, আচ্ছা অনিশ, ওই মাঝের লোকটাকে? এটা এটা আমার বাবা জমিদার রতনলাল বোসের। পুলক আবার দ্বিতীয় ছবিটার ব্যাপারে প্রশ্ন করলো। আর ওই পাশে সুন্দরী মহিলাটাকে? ঠিক বলতে পারবো না বুঝলি, তবে আমার মনে হয় আমাদের পূর্বপুরুষের কেউ হবেন হয়তো। কিন্তু আমার পিসিমা বলতেন অন্য কথা, ওটা নাকি সেকালের এক বিখ্যাত নর্তকীর ফটো। স্তব্ধ বিস্ময়ে ছবি দুটোর দিকে আবার তাকালো পুলক। শেষ হলো অশোক দাশগুপ্তের রচিত নর্তকীর আর্তনাদ। বিভিন্ন ভূমিকায় পুলক, পিকু, নর্তকী সুদীপ্তা, জমিদার শুভঙ্কর, বেলা, ঋতুশ্রী, গল্প পাঠে ও অনিশের ভূমিকায় সাম্য। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ঋতুশ্রী জানা। পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন HM মিউজিক প্রোডাকশন। ha 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 ha